নিউজ আমরা জানতে পারছি সামরিক অস্ত্রের পর এবার কি পারমাণবিক অস্ত্র চুক্তি পাকিস্তান এবং বাংলাদেশের মাথায় রাখতে পাকিস্তানি বাণিজ্য জাহাজ এসছে, যুদ্ধের জাহাজ না। আরে যুদ্ধ জাহাজ তো আসবে, বিভিন্ন দেশের নেভির জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায়, তো পাকিস্তানের জাহাজ আসবে, পাকিস্তান থেকে আমরা অস্ত্র কিনবো, এ ধরনের এগ্রিমেন্ট তো হচ্ছে। যেখান থেকে ইচ্ছা আমাদের অস্ত্র কিনবো, যার সঙ্গে খুশি আমরা ব্যবসা বাণিজ্য করব, তাতে ভারতের কি যায় আসে? এটা কি ভারতের অঙ্গরাজ্য? এটা কি আসাম না মেঘালয়? প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসছে। এটা যেমন বাংলাদেশের জন্য একটা সুসংবাদ, ঠিক তেমনিভাবে ভারতের জন্য এটা একটা দুঃসংবাদ। আর এই দুঃসংবাদ ভারত মনে করতেছে যে পাকিস্তানের কাছ থেকে কি আসলে বাংলাদেশ কোনো পারমাণবিক অস্ত্র কিনতেছে কিনা ভারতে হামলা করার জন্য। বিদর্শক, পাকিস্তান এই পণ্য জাহাজ নিয়ে এবং ভারতের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তাজ হাশমি। আমরা তার আলোচনা আসলে বুঝতে পারবো এই পণ্যবাহী এই ভারতের এই জাহাজ বাংলাদেশে আসায় বাংলাদেশ কতটা কূটনৈতিকভাবে সফলতা অর্জন করেছে। যে এখন বেশ বছর আগেই বলেছেন যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি, পার ক্যাপিটা ইনকাম আমাদের ভারতের চাইতে উপরে। আবার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, এই যে মানুষের আয়ু, তাদের স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার, এই দিক দিয়ে দেখলেও বাংলাদেশ পাকিস্তানের ভারতের উপরে, পাকিস্তানেরও উপরে, ভারতেরও উপরে, নেপালেরও উপরে, আফগানিস্তানের উপরে বাংলাদেশের অবস্থান পার ক্যাপিটা ইনকাম এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী। তারপরে তারা আমাদের বলছে বাংলাদেশ। এখন যে ঘটনাটা ঘটলো সেটা আমি আপনাদের একটা, ওদের ইন্ডিয়ার সবচাইতে পুরনো পত্রিকা, দৈনিক পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া, যেটা বোম্বাইতে 1838 সালে শুরু হয়েছে, মানে আজ থেকে কত বহু প্রায় মানে 200 বছর আগের পত্রিকা। সেই পত্রিকায় বিরাট একটা নিউজ এসছে, শুধু টাইমস অফ ইন্ডিয়াতেই না, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ আরো বহু পত্রিকায়, ব্লগে এবং বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে একটা নিউজ যে এই বুধবার, মানে বুধবার 13 তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি সরাসরি পাকিস্তানি বাণিজ্য জাহাজ এসছে, যুদ্ধের জাহাজ না। আরে যুদ্ধ জাহাজ তো আসবে, বিভিন্ন দেশের নেভির জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায়, তো পাকিস্তানের জাহাজ আসবে, পাকিস্তান থেকে আমরা অস্ত্র কিনবো, এ ধরনের এগ্রিমেন্ট তো হচ্ছে। ওদের খুবই উন্নত জঙ্গি বিমান JF-17, ওটা তো বাংলাদেশ কিনবে, পৃথিবীর বিভিন্ন দেশ কিনছে, ইরানও কিনতে যাচ্ছে পাকিস্তানি ফাইটার জেট, আজারবাইজান কিনেছে, মালয়েশিয়া কিনবে, মিয়ানমার কিনছে, আফ্রিকারও নাইজেরিয়া কিনেছে, আমরাও কিনবো। সুতরাং আমরা যেখান থেকে ইচ্ছা আমাদের অস্ত্র কিনবো, যার সঙ্গে খুশি আমরা ব্যবসা বাণিজ্য করব, তাতে ভারতের কি যায় আসে? এটা কি ভারতের অঙ্গরাজ্য? এটা কি আসাম না মেঘালয়? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশে ভারতপন্থীরা স্বীকার করে না, তারা মনে করে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ বা ভারতের একটা প্রদেশ হওয়া উচিত। এটা মনে করে কারা? আওয়ামী লীগ, তার সঙ্গে যে 14 দল আছে তারা, ইসকন আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগের সব নেতা, সব কর্মী, সব সমর্থক, এরা সব ভারতের দালাল। এবং এই ভারতের দালালদের ভেতরে শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের সর্ববৃহৎ দলের কিছু লোকও সেখানে রয়েছে, সেটা আমি আলোচনা করছি। আমি প্রথমেই আপনাদের টাইমস অফ ইন্ডিয়ার একটা বড় খবর আপনাদের দিচ্ছি। হেডলাইন হচ্ছে, as Dhaka cozies up to Pakistan, cargo ship from Karachi arrives at Bangladesh port। মানে এটা 14 নভেম্বরের খবর, নেহেরুর জন্মদিন 14 নভেম্বর, যে ঢাকা যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করছে তখনই দেখা যাচ্ছে করাচি থেকে একটা বাণিজ্য জাহাজ চট্টগ্রাম বন্দরে এসছে। A cargo vessel from Karachi docked at Chattogram port Wednesday,
marking the inaugural direct maritime connection between Pakistan and Bangladesh. এই ডাইরেক্ট ম্যারিটাইম কানেকশন হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, এটা তথ্য। This underscores the Muhammad Yunus-led interim government's shift in regional approach as it has been working to strengthen ties with Pakistan, a country held responsible by many in Bangladesh for mass atrocities during the 1971 liberation war. ঘুরে ফিরে ইন্ডিয়ার সেই মহা অস্ত্র ৭১ সালে যেই পাকিস্তান বাংলাদেশকে অত্যাচার করেছিল বাংলাদেশের উপরে, তাদের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা খুব মাখামাখি করছে এবং তাদের জাহাজ বাংলাদেশে এসছে, কার্গো জাহাজ। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, আতঙ্কিত হবার মতো কোনো ব্যাপার তো বটেই না। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ব্যবসা করবে, জিনিস কিনবে, আমাদের আমরা আমাদের জিনিস পাঠাবো, তারা তাদের জিনিস পাঠাবে। আরে বাবা, পৃথিবীর সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনস এবং যুদ্ধের কারণ হচ্ছে বাণিজ্য। আমি যেটা বারবার বলছি, আমার নিজের থিওরি এটা, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। পৃথিবীর যত যুদ্ধ এই গত ৫,০০০ বছর যাবৎ ইতিহাসে আমরা যা জানি এবং যত হচ্ছে এবং হবে, সব যুদ্ধের মূল হচ্ছে অর্থনৈতিক কারণ, বাণিজ্য, ট্রেড রুটস, র ম্যাটেরিয়ালস। এই জন্য এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়। অন্য কোনো আদর্শ, ধর্ম বলেন, জাতীয়তাবাদ বলেন, অন্য কোনো কিছুর জন্য পৃথিবীতে কোনোদিন যুদ্ধ হয় না। এটা নিয়ে বিশদ আলোচনার অবকাশ আছে এবং যেটা করলে শুনবেন না কেউ, সেই জন্য আমি করব না। তবে আমি যেটা বলছি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য চুক্তি হয়েছে, যারা জাহাজ আসবে, এতে অবাক হবার কি আছে? আমি আবার পড়ছি টাইমস অফ ইন্ডিয়া থেকে, দ্য শিপ arrived amid politically sensitive environment in Bangladesh, where the government's recent moves have stirred both support and opposition. মানে এই জাহাজটা এমন এক সময় আসলো যখন বাংলাদেশের অবস্থা খুবই সেন্সিটিভ একটা এনভায়রনমেন্ট, খুবই নাকি একটা, যেটাকে সেন্সিটিভ বলে, মানে সেন্সিটিভ, মানে সেন্সিটিভটা আমি বলছি, আপনারা মানেটা খুঁজে নেবেন। সেন্সিটিভ এনভায়রনমেন্ট মানে যেটা খুব নর্মাল এনভায়রনমেন্ট নাকি বাংলাদেশে নাই। দিস comprises efforts to remove symbols of the 1971. এই ব্যবসার যে আয়োজন করছে পাকিস্তান এবং বাংলাদেশ, এটা নাকি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে সিম্বলস, তাকে সরিয়ে দেয়া হচ্ছে এবং including portraits of Bangladesh's founding president Sheikh Mujibur Rahman since an uprising ousted Prime Minister Sheikh Hasina government 15 years in August. এই যে 1971-এর স্মৃতি নাকি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেমনটি আমরা দেখলাম এই শেখ হাসিনার অপসারণের পরে, 15 বছর পরে তার অপসারণের পরে বাংলাদেশের জাতির পিতা নাকি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হলো, ছবি নষ্ট করা হলো। আরে ধান ভানতে শিবের গীত। বাংলাদেশের বন্দরে পাকিস্তানের বাণিজ্য জাহাজ এসছে। আমরা তো চাইবো পাকিস্তান থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ জাহাজ আসবে, ট্যাঙ্ক আসবে, বিমান আসবে, দরকার হলে আমরা পাকিস্তানের কাছ থেকে আণবিক অস্ত্র নিয়ে আসব, পারমাণবিক অস্ত্র আনবো। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আমার বন্ধু প্রফেসর শহীদুজ্জামান খুব সুন্দর করে বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন নিউক্লিয়ার সিকিউরিটি ট্রিটি করা উচিত, ওদের নিউক্লিয়ার আমব্রেলা আমাদের দরকার। কেননা ভারত, এই যে দুদিন আগেই দেখলেন না, রিপাবলিক বাংলা নামে একটা টিভি চ্যানেল, একটা ইউটিউব চ্যানেলে ভারতীয় একজন, তার নাম হচ্ছে রঞ্জন ঘোষ কদিন আগে রিপাবলিক বাংলাতে তার ঘৃণ্য বক্তব্য ছাড়লো যে ভারতের উত্তর পূর্ব
আহ, অঞ্চলকে সমুদ্রের সঙ্গে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের অবিলম্বে চট্টগ্রাম দখল করে নেওয়া উচিত এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এরা। এদের জন্য চট্টগ্রাম বন্দর আমরা নিয়ে নেব। মানে প্রত্যক্ষভাবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সেই দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সবচেয়ে বড় নৌ বন্দর চট্টগ্রাম, এটা ভারত দখল করে ফেলবে। কেননা তাদের নর্থ ইস্ট ল্যান্ডলকড। আরে পৃথিবীর বহু দেশ তো ল্যান্ডলকড আছে। নেপাল ল্যান্ডলকড, ভুটান ল্যান্ডলকড, তারা সমুদ্রে অ্যাক্সেস নাই। নেপাল বলবে নাকি যে আমরা এখন কলকাতা বন্দর আমরা দখল করে ফেলবো, আমাদের যুদ্ধ করে ভারতের সঙ্গে নিয়ে নেব, কারণ আমরা কোথাও যেতে পারি না? ভুটান কি ভারতকে বলতে পারে যে আমাদের তো সমুদ্র বন্দর নাই, তোমাদের কলকাতা বন্দর যাওয়ার জন্য আমরা এখন তোমাদের অঞ্চল নিয়ে নেব? মানে ক্ষমতা থাকলে তাই করতো ভুটান, তাই নাকি? তাহলে তো উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই যতগুলো স্থান আছে সবগুলো ল্যান্ডলক, তারা তো তাহলে বিভিন্ন দেশের বন্দর দখল করে ফেলবে, রাশিয়ার কাছ থেকে অন্য কাছ থেকে দখল করে ফেলবে। তো এই ধরনের ব্যাপার এখন ভারত বাংলাদেশকে সার্বভৌম দেশ মনে করে না। এবং পাকিস্তানি হাই কমিশনার সঙ্গে এটাকে পাকিস্তান হাই কমিশনার বলছেন মেজর স্টেপ ফরওয়ার্ড ইন স্ট্রেংথেনিং ট্রেড এন্ড বিজনেস রিলেশন। এটা স্বাভাবিক বক্তব্য যে এটা একটা বড় পদক্ষেপ পাকিস্তানের বাংলাদেশের ভিতরে ভালো বাণিজ্যিক সম্পর্ক হওয়ার জন্য। The initiative will accelerate existing trade flows and promote new opportunities for business on both sides, from small traders to large exporters. এটা নিয়ে যে ওই পত্রিকা যে মন্তব্যগুলো হয়েছে জঘন্য। বলছে যে এই এটা এই বাংলাদেশ, এই বাংলাদেশ এখন এত সাহস দেখাচ্ছে ভারতের একটা কিছু করা উচিত, এবং এরা হিন্দুদের বিরোধী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ, এবং তারা ইচ্ছা প্রকাশ করছে সুন দে উইল পেরিশ, এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বাংলাদেশকে ইউএস এবং চায়না টিকিয়ে রেখেছে, এখন তারা মনে করছে যেহেতু জো বাইডেন চলে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, সুতরাং এই বন্দরগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া উচিত। ওই যে জার্নালে যেটা বলল সে ভারতীয় রঞ্জন ঘোষ যেটা বলল, একই কথা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইতে। ওখানে বারবার বাংলাদেশ বাংলাদেশ শব্দটা এখানে ব্যবহৃত হচ্ছে। এবং এই খবরটা যে শুধু টাইমস অফ ইন্ডিয়াতে এসছে তাই না, এটা বললাম যে ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা একটা বিরাট পত্রিকা, তাদের হেডলাইন করছে why the arrival of a Pakistani cargo ship in Bangladesh could mark a turning point in the subcontinent's history. এটা টার্নিং পয়েন্ট হতে পারে উপমহাদেশের ইতিহাসে, কিন্তু ভালো অর্থে বলেনি। Shadow of 1971 has long loomed over the relationship between the two countries, but with the ouster of the pro-Indian Prime Minister Hasina, the powerful interests in both Islamabad and Dhaka have seen an opportunity for a reset of a relationship. মানে কি মারাত্মক কথা! 1971 কথা মনে রাখতে হবে। এবং ভারতপন্থী বলছে, ডাইরেক্টলি বলছে প্রো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হাসিনা। এই যে আওয়ামী লীগার যারা বলে হাসিনা ভারতপন্থী ছিলেন না, এর প্রমাণ হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত বলছে ভারতপন্থী শেখ হাসিনার অপসারণের উৎখাতের পরেই ঢাকা এবং ইসলামাবাদ অনেক কাছে চলে এসছে। এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে দেখা করলেন 25শে সেপ্টেম্বর, সেটা নিয়েও একটা বিরাট খবর যে দেখেছো দেখেছো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে হাত মেলাচ্ছেন, একসঙ্গে ছবি তুলছেন। মানে উদ্ভট ব্যাপার, উদ্ভট ব্যাপার। যেন অমুকের বউ দেখেছো, ও সেদিন বিয়ে হলো, সে আরেকজনের সঙ্গে ছবি তুলছে, আরেকজনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ ধরে হেঁটে যাচ্ছে, যেন একটা পরকীয়া রিলেশনশিপ হচ্ছে। বাংলাদেশ ভারতকে না জানিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা সেই ছবিও দিয়েছে চিফ অ্যাডভাইজার এবং এই শাহবাজ শরীফের, এবং বলছে এ কার্গো শিপ ফ্রম করাচি ডকড এট চট্টগ্রাম March 13, marking the first ever direct maritime contact between Pakistan and Bangladesh. তো এই যে তাদের আতঙ্ক এবং ঘৃণা, আতঙ্কর চাইতেও ঘৃণা এবং লোভ এখানে একেবারে সবচাইতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে ব্যবসা করবে, তার মানে আমাদের পেঁয়াজের ক্রাইসিস হলে বা ডিমের ক্রাইসিস হলে আমরা পাকিস্তান থেকে ডিম আনবো বা পেঁয়াজ আনবো বা মাল মশলা আনবো, যেগুলো ভারত আমাদের রপ্তানি করে, আমাদেরকে দেয়। আমি দেখেন, যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন তুঙ্গে, হাসিনা যখন ক্ষমতায়, আমি কিন্তু ওটার বিরোধিতা করেছি। এখন বুঝবেন আমি কেন ভারতীয় পণ্য বর্জনের বিরোধিতা করেছি, কেননা আমি মনে করি, তখনও মনে করতাম, যে ভারতীয় সবচাইতে বড় পণ্য হচ্ছে শেখ হাসিনা। তাকে না সরিয়ে ভারতের তেল, সাবান, শ্যাম্পু, বিস্কুট বর্জন করলে আমাদের কিছু আসবে যাবে না, কোনো লাভ হবে না। আর ভারতের বড় বড় পণ্য, ট্রাক, বাস, কেমিক্যালস, এগুলো যদি আসা বন্ধ না করি, শুধু ভারতের তেল সাবান বর্জন করলেই হাসিনাকে সরানো যাবে না। হাসিনাকে সরাতে এক দফা লাগবে, বারবার বারবার বলেছি আমি, এক দফা লগি বৈঠা লাগবে, বঙ্গভবন, গণভবন দখল করতে হবে, সংসদ দখল করতে হবে। আমার ছাত্ররা সেটা করে দেখিয়েছে। সুতরাং যারা আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, এই যে নাগরিক টিভির 3 ক্লাউন যারা চাঁদাবাজ, তারা পর্যন্ত আমাকে বলেছে, জানেন না উনার তো জন্ম ভারতে, উনি তো উর্দু ভাষী, উনি একেবারে ভারতের বন্ধু, বাংলাদেশ বিরোধী, ভারতপন্থী তাজ হাসমি। তাদের মুখে এখন নিশ্চয়ই ছাই পড়েছে। আমি তো বলি যে বাংলাদেশের এখন পাকিস্তানের সঙ্গে আণবিক চুক্তি করা দরকার। পাকিস্তান থেকে যত রকম মারণাস্ত্র আছে কিনে আনা উচিত, এবং আমাদের 10 ডিভিশন সৈন্য আছে, এটা ভারতকে প্রতিহত করার জন্য মোর দ্যান এনাফ, প্রোভাইডেড উই হ্যাভ এ গুড জেনারেল, প্রোভাইডেড আমাদের দেশপ্রেমিক ভারত বিরোধী সেনা অফিসাররা বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স নিয়ন্ত্রণ করেন। দুর্ভাগ্যবশত এখনো ভারতপন্থী, আওয়ামীপন্থী ওয়াকারেরা, জেনারেল ওয়াকার এবং তার সহযোগীরা এখনো জেঁকে বসে আছে। আমি বারবার বলছি, এরা বিশ্বাসঘাতকতা করতে পারে, আমি এদের বিশ্বাস করি না। আর দেখেন, ভারত যে এই খেলাটা খেলছে, সূক্ষ্ম খেলাটা কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা খেলছেন খুব সূক্ষ্মভাবে। তাদের একজন হচ্ছে গণধিকৃত আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি তাইওয়ানের কাছে $1 মিলিয়ন ঘুষ খেয়েছিলেন 2004 সালে, করে তাইওয়ানকে ভিসা অফিস করতে দিয়েছিল ঢাকায়, যার জন্য চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক এখনো ভালো হয়নি। এই আমির খসরু মাহমুদ চৌধুরী কয়েকদিন আগে আবার গেলেন কুখ্যাত অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে। কি আলাপ করতে? খসরু সাহেব বলেন না কি বলেছে অমিত শাহ, কেমন আছেন, ভালো আছেন, দেখা করতে আসলাম, ভাবলাম যে বহুদিন ভারত আসি না, সেই কথা বলতে গেছিলেন? নাকি এটা বলতে গেছিলেন যে আওয়ামী লীগ তো এখন ডিসক্রেডিটেড, ভারতপন্থী, আমরা 2018-তে আমার সঙ্গে দেখা করেছিলাম নির্বাচনের আগে, যে আমাদেরকে সুযোগ দিলে আমরাও কিন্তু আপনাদের পা চেটে পরিষ্কার করে দেব, আমাদেরকে আপনারা ক্ষমতায় আসার সুযোগ দিন। এখন সুবর্ণ সুযোগ, হাসিনা আওয়ামী লীগ ডিসক্রেডিটেড, আমরা তো আছি, আমরা বিএনপি, তারেক রহমানকে আসতে দেব না, আমরা নিয়ন্ত্রণ করে নির্বাচন করে ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে ক্ষমতায় আসব, ভারত বাংলাদেশ আবার ভাই ভাই হয়ে যাবে, আওয়ামী লীগও থাকবে, ভারতের ইন্টারেস্টও থাকবে, ইসকনও থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও থাকবে। এটাই তো বলতে গেছেন, যে অমিত শাহ বাংলাদেশিদের বলে টার্মাইট বলেছে, মুই পোকা বলেছে, বাংলাদেশি নাকি ভারতে অনুপ্রবেশ করে, এটাই হচ্ছে ভারতের প্রোপাগান্ডা। আর
তার সঙ্গে দেখা করে কিভাবে বিএনপির নেতৃবৃন্দ। আমি ভাই বুঝি না। আমি বুঝি ব্যাপারটা হচ্ছে যে এরা ভারতপন্থী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাই আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম সাহেবের ঘোর আপত্তি। তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তারা একটা ধোঁয়া তুলেছে, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কালকে বিএনপি নিষিদ্ধ করবে। আরে বিএনপি কি আর আওয়ামী লীগ কি এক জিনিস নাকি? আরে বিএনপি কি, তারা নিজেরাই বিএনপি কে টেনে একটা সন্ত্রাসী দল হিসাবে পরিচিত করা দিতে চাচ্ছে, যে বিএনপি আওয়ামী লীগ তো একই জিনিস, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে বিএনপি নিষিদ্ধ করবে। আপনারা আমার যারা অনুষ্ঠান দেখছেন বিএনপির সদস্যদের বলছি, আমি জিয়াউর রহমানের বিএনপিতে বিশ্বাস করি, আমি ভারত বিরোধিতায় বিশ্বাস করি, আমি আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বিশ্বাস করি, আমি চাই ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক দরকার হলে আমরা ছিন্ন করব, কোন রকম বাণিজ্যিক সম্পর্ক কোনো কিছু রাখবো না। কোন ভারতীয়, হাজার হাজার ভারতীয় বাংলাদেশে কাজ করছে, ওদের খুঁজে খুঁজে বের করে আমরা বর্ডার দিয়ে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেব। এই আমি ভারতীয় পণ্য বর্জনের বিরোধিতা করেছি, কিন্তু আমার মতো ভারত বিরোধী, ভারতের সাম্রাজ্যবাদী, ডিজাইন বিরোধী ব্যক্তি কয়জন আছে? কয়জন আছে? আমি ৭২ সাল থেকেই ভারত বিরোধিতা করছি। এখন নতুন নতুন বৈরাগী আসছে, তারা ভাতকে বলে অন্ন, আর বলে তাজ হাসমি নাকি ভারতপন্থী। এখন প্রমাণ হয়ে যাবে কারা ভারত, কে ভারত বিরোধী আর কে ভারতের বন্ধু এবং দালাল। আওয়ামী বিএনপির ভেতরেও ভারতের দালালেরা গিজগিজ করছে। এরা নির্বাচনে যদি নির্বাচিত হয়ে আসে তাহলে যে লাউ সেই কদু, হাসিনার আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হবে। তাই ডক্টর ইউনূস, আমি আপনাকে শেষ করার আগে আমি আবার বলছি, কালকে আপনাকে যেটা বলেছি প্রচ্ছন্নভাবে আমি ইঙ্গিত দিয়েছি, আপনি না পারলে পদত্যাগ করেন, কারণ আপনি আর ডেলিভারি দিতে পারছেন না। আপনি এই যে ফারুকের মতো লোক, জহিরুদ্দিন বসিরুদ্দিনের মতো খুনের আসামিকে আপনি উপদেষ্টা বানিয়েছেন। হ্যাঁ, ফারুকের মতো লোক যার স্ত্রী ফজিলতুন নেসার অভিনয় করেছে মুজিব ছবিতে, এরা কট্টর আওয়ামী লীগার এবং একটা ম্যাট্রিক পাস লোককে আপনি উপদেষ্টা বানিয়েছেন। এনাফ ইজ এনাফ। আপনি দায়ী। আপনি সই না করলে তারা শপথ নিতে পারতো না। আপনি ফেল করেছেন। আপনি ফেল করেছেন। আপনি, তারেক রহমান দেশে আসছে না, আমি কালকেও বলেছি। কেন আসতে পারবে না? তার বিরুদ্ধে মামলাগুলো হাসিনা দিয়েছিল, মিথ্যা মামলা। তারেক রহমান বেকসুর খালাস হয়ে ২০০৮ সালে লন্ডন গেলেন। হাসিনা ২০০৯ জানুয়ারিতে ক্ষমতায় আসলো, এসেই তাকে গ্রেনেড হামলা এবং অস্ত্র মানি লন্ডারিং এর মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দিল। আইনে কি বলে? এক ব্যক্তিকে দুইবার বিচার করা যায় না। একবার আদালত তাকে নিরপরাধ সাব্যস্ত করে দেশ ছেড়ে বাইরে যেতে দিয়েছে, এরপরে ওই লোক দেশে আসার আগেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যে হয়রানি করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সেটা ব্যাপারে কিন্তু বিএনপির টপ ব্রাস নেতারা কিন্তু মহা খুশি। তারেক রহমান সাহেব, আমাকে ভুল বুঝতে পারেন, আমি আপনার কাছে কোনো অনুগ্রহ চাইবো না, আপনি ক্ষমতায় আসলে আমাকে মন্ত্রী বানাবেন সেই জন্য আমি বলছি না। আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি বলেই বলছি, তারেক রহমান সাহেব, এই আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে মির্জা ফখরুল ইসলাম, এই যে আপনার আরো কয়েকজন আছে, এমনকি সালাউদ্দিন সাহেবকে আমি সন্দেহ করি, তিনিও আওয়ামী লীগ বন্ধ করার এবং চুপ্পুকে সরানোর বিরোধিতা করেছেন। যারা যারা চুপ্পু এবং আওয়ামী লীগের সমর্থক তারা বাংলাদেশের শত্রু। এটা প্লেন অ্যান্ড সিম্পল, ২ আর ২ ৪-এর মতো ব্যাপার। তো যাই হোক, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। এই ইউনূস সাহেব, আপনি অবিলম্বে ইসকন নিষিদ্ধ করেন। ইসকন, হিন্দু বৌদ্ধ ঐক্য, খ্রিস্টান ঐক্য পরিষদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের যে ভারতপন্থী যে কলিশন, ওটাকে আপনি নিষিদ্ধ ঘোষণা করেন। আপনি পাকিস্তানের সঙ্গে ট্রেড কমার্স ডেভেলপ করছেন, খুব ভালো কথা, আরো বৃদ্ধি করুন। চীনের সঙ্গে সম্পর্ক আরো ভালো করুন, কেননা এখন ট্রাম্প সরকার আসছে, আপনাকে খুব সুনজরে দেখবে না। আপনি হয়তো ৬ মাস পরে, ১ বছর পরে চলে যাবেন, ট্রাম্প জানুয়ারিতে আসবে,
হি মাইট গিভ ইউ আ টাফ টাইম, এবং বাংলাদেশের উপরে ট্রেড এম্বার্গোও দিতে পারে। সুতরাং আপনাদেরকে বাংলাদেশকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না, আর ভারতের দিকে তো তাকালে চলবেই না। ভারতকে বর্জন করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হলেও আমরা কঠোর অবস্থানে যাব। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পৃথিবীর যে কোনো শক্তির সঙ্গে আমরা কোলাবোরেট করব। দরকার হলে পাকিস্তানের সঙ্গে, আমি আবার বলছি, নিউক্লিয়ার এগ্রিমেন্ট করে আমরা নিউক্লিয়ার আমব্রেলা নিয়ে আসবো। কেন ভারত আমাদের আক্রমণ করতে পারে, সেটার আমাদের প্রতি উত্তর দিতে হবে দাঁত ভাঙা। ওরা চট্টগ্রাম বন্দর নেবে, আমি মনে করি আমরা নর্থ ইস্টটাকে কেটে আমরা দখল করে ফেলব, আমার জন্মভূমি আসাম দখল করে ফেলব। এই কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে, থ্রেট দিতে হবে, ভারতকে বর্জন করতে হবে। ভারতের পণ্য বর্জনে কিছু লাভ হবে না, ভারতকে বর্জন করতে হবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দরকার হলে আমরা ত্যাগ করব। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে হবে, রাজনৈতিক সম্পর্ক বন্ধ করতে হবে, কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে হবে। এবং ভারতের এই যে পাকিস্তানের জাহাজ আসলো, কার্গো জাহাজ নিয়ে তারা যে লাফালাফি করছে, এটাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এবং ডক্টর ইউনূসের সরকারের উচিত বা তার পররাষ্ট্র উপদেষ্টার উচিত এর একটা কঠোর উত্তর দেয়া, যে আমরা কার সঙ্গে ব্যবসা বাণিজ্য করি না করি তাতে তোমাদের কি যায় আসে। ৭১ সালের কথা বলছো, তো ভিয়েতনাম আর আমেরিকা ব্যবসা বাণিজ্য করছে কি করে? জাপান হিরোশিমা নাগাসাকির পরে জাপানের সঙ্গে আমেরিকার যদি সখ্যতা থাকতে পারে, তাহলে ৭১ সালে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। এরপরে ওই গন্ডগোল তো সেদিনই শেষ, ১৬ই ডিসেম্বর সব মিটমাট হয়ে গেছে। এরপরে আবার ওইটাকে ধরে নিয়ে এসে, এবং জনধিকৃত শেখ মুজিবুর রহমানকে তো ইউনূস সাহেব টেনে নামান নেই, ছাত্র জনতা। আমি ছাত্র জনতা এবং সমন্বয়কদের বলছি, তোমরা সাবধান থাকো, তোমাদের নাকের ডগার উপর দিয়ে ইউনূস সরকার যেটা করছেন সেটাকে বাধা দাও, এবং তাকে বলো উনি চুপটুকে সরিয়ে যেন অবিলম্বে রাষ্ট্রপতির আসনে বসেন, এবং বিএনপি সহ যত লোকের বিরুদ্ধে মামলা আছে ওগুলো প্রত্যাহার করতে হবে। আমার বিরুদ্ধে তো মামলা আছে, প্রথম ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, সে মামলার তো আমিও একজন আসামি, পিনাকি ভট্টাচার্য, ফয়সাল রেজা চৌধুরী, তাজ হাসমি। সুতরাং আমি তো আমার কথা বলছি না, আমার মামলা রেখে দেন, আমার যাওয়ার দরকার নেই। তারেক রহমানের মামলা উইথড্র করেন, তাকে নিয়ে আসেন, এবং বাংলাদেশের ভবিষ্যতের নেতৃত্বের ভার তাদের হাতে যাবে, ভারতপন্থী বিএনপিদের হাতে যেন ক্ষমতা না যায়। সেই জন্য ছাত্র জনতাকে বলছি, বিএনপি গ্রাসরুটস এর সবাইকে বলছি, তোমরা সাবধান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে এটা একটা, আমি বলবো, বড় একটা কাজ, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, যেটা হাসিনা সরকার করতে পারে নাই। বিভিন্ন তার ইচ্ছা, মানে তার তো একটা ফেসিবাদী মন মানসিকতা সবসময় ছিল। তো এই বিষয়টি কিন্তু ভারত ভালোভাবে নিচ্ছে না। তারা মনে করতেছে যে ভারতে হামলার জন্য পাকিস্তান থেকে অস্ত্র কিনতেছে। এরা কিন্তু রিপাবলিক বাংলা তারা কিন্তু প্রচার করেছে, ওই হকার সাংবাদিক যেটাকে আমরা ময়ূর না মুখুর, ওই প্রচার করেছে, ওই বলেছে যে ভারত থেকে হামলা করবে, পাকিস্তান থেকে অস্ত্র আনতেছে। যাই হোক প্রিয় দর্শক, এখানে আলোচনা শুনেছেন, পাকিস্তানের সাথে এই নতুন বাণিজ্য নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।